চীনের গ্রেট হলে তারেক রহমানকে রাজকীয় সংবর্ধনা। প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠকে 13টি সমঝোতা সই। বেজিংয়ে বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা ঢাকার। Bangladesh is open for business, ready for the future and keen to work with China. Soon we will be opening our first investment office in China. তিস্তা সহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতায় একমত চীন বাংলাদেশ। তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐক্যমত্য হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শীর্ষ সংবাদ। 2 বছর পর বাংলাদেশি পর্যটকের জন্য খুলল ভারতের দরজা। 28 জুন থেকে করা যাবে ভিসার আবেদন, জানালেন নতুন হাই কমিশনার। কার্যক্রম চলবে দেশের 5টি সেন্টার থেকে। লক্ষ্মীপুরের ঢাবি শিক্ষার্থী সহ একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা। জানা যায়নি মা ও 3 মেয়ে খুনের রহস্য। গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু। নির্মাণের কয়েক মাসেই নতুন সড়কে খোঁড়াখুঁড়ি। উন্নয়ন কাজের অজুহাতে সেবা সংস্থাই তৈরি করছে জনদুর্ভোগ। সমন্বিত পরিকল্পনার অভাব, জবাবদিহিতা নিশ্চিতের দাগে। ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ ভেনেজুয়েলার কারাকাস। মৃত্যু ছাড়িয়েছে 150, কয়েক হাজার প্রাণহানির শঙ্কা। জাপানেও শক্তিশালী কম্পন। ভিনি ম্যাজিকে বাজিমাত ব্রাজিলের। স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন অ্যানচেলত্তি বাহিনী। হলুদ জার্সিতে নেইমারকে পেয়ে সমর্থকদের উল্লাস। বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব সমঝোতা সই হয়। এর আগে তারেক রহমান বেইজিংয়ের ঐতিহাসিক গেট অব পিপলে পৌঁছলে চীনা প্রধানমন্ত্রী উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশের সরকার প্রধানকে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানিয়েছেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বিএনপি সরকারের সঙ্গে কাজ করতে দৃঢ়ভাবে আগ্রহ প্রকাশ করেছে চীন। বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে মোটর শোভাযাত্রায় তারেক রহমান বেইজিংয়ের ঐতিহাসিক গেট অব পিপলে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। তারেক রহমানকে লাল গালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দলের সশস্ত্র সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে 2 প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। এরপর বৈঠক শেষে 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক 13টি সমঝোতা চুক্তি সই হয়। পরে এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এ সময় প্রেস উইং কর্মকর্তা জানান, তারেক রহমানের নেতৃত্ব এবং সুশাসনের ওপর চীনের পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন চীনা প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বিএনপি সরকারের সঙ্গে কাজ করতে দৃঢ়ভাবে আগ্রহ প্রকাশ করেছে চীন। সবচেয়ে বড় কথা, নির্বাচিত সরকার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সাথে দৃঢ়ভাবে একসাথে কাজ করার জন্য অনেক শক্তিশালী আগ্রহ প্রকাশ করেছে। আমাদের ব্রিক্সে সম্পৃক্ততার বিষয়ে আলোচনা হয়েছে এবং ব্রিক্সে বাংলাদেশের সংযুক্ত হওয়ার ক্ষেত্রে ওনারা ইতিবাচক ভূমিকা রাখবেন সেটি বলেছেন। মায়ানমারের সাথে যদি কোনো ডায়ালগ করার প্রয়োজন হয়, স্পেশালি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসনের জন্য, যেটা আমরা সবসময় বলছি যে ভলান্টারি, সেফ এবং ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন চাই, সেই ক্ষেত্রে চীন বলেছেন তারা ফ্যাসিলিটেট করতে চায়। চীন সফরের শেষ দিন শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান ওয়ালি, সময় সংবাদ।
বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে ব্যবসায়ীদের নিবিড় সেবা নিশ্চিতে দ্রুতই চীনে বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেইজিংয়ে ইনভেস্টমেন্ট ফোরামের এক আলোচনায় সরকার প্রধান বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল নির্মাণে দেশটিকে সহায়তার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের ক্যামেরায় চীন থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। চীন সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো সহ বিভিন্ন ইস্যুতে সংশ্লিষ্টদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সভায় যোগ দেন তারেক রহমান। দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে বাংলাদেশের আগ্রহ তুলে ধরেন তিনি। বলেন, ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে প্রস্তুত বাংলাদেশ। Bangladesh is undergoing a monumental economic and governance transformation. We are at a critical point of our journey, and I clearly say that Bangladesh is open for business, ready for the future, and keen to work with China, one of our long-standing and trusted friends. ব্যবসায়ীদের নিবিড় সেবা নিশ্চিতে দ্রুতই চীনে বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণা দেন সরকার প্রধান। To demonstrate our commitment, my government has taken up a rigorous 180 days action plan. The government is about to start a new licensing approval process, which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. এর আগে চেরি, হ্যান্ডার, চায়নাটেক্স সহ বেশ কিছু বড় উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রধানের সঙ্গেও বৈঠক হয় প্রধানমন্ত্রীর। এছাড়া সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন চায়না কমিউনিস্ট পার্টি সিপিসির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হেইজিং। এ সময় বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল নির্মাণে দেশটিকে সহায়তার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপি এবং সিপিসির মধ্যে সই হয় একটি সমঝোতা স্মারকও। নির্বাচনী প্রতিশ্রুতিতে তারেক রহমান আগেই বলেছিলেন, ক্ষমতায় গেলে ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য বিদেশি বিনিয়োগ আনবেন তার দেশে। আর সেই স্বপ্ন নিয়ে চীন সফরে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে এসে বেশ কয়েকটি বৈঠকে অংশ নিয়ে সরকার এবং তাদের দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। বলেছেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ প্রস্তুত। একই সঙ্গে চীন সরকারের পক্ষ থেকেও আশ্বাস পাওয়া গেছে, দেশে নতুন বিনিয়োগ আসবে বিদেশ থেকে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, চীন, বেইজিং। তিস্তা সহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ চীন ঐকমত্য হয়েছে। বেইজিং সফরে তারেক রহমানের সঙ্গে দেশটির পানি সম্পদ মন্ত্রীর বৈঠকের পর এই কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগে আশ্বাস দিয়েছে চীনের সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নীতি নির্ধারকরা। মিজানুর রহমানের ক্যামেরায় চীন থেকে আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিশ্রুতির অগ্রাধিকারে ছিল তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। সরকার গঠনের পর চীনের সহযোগিতায় এই কার্যক্রম এগিয়ে নিতেও আলোচনা চলছে বাংলাদেশ সরকারের। বৃহস্পতিবার বেইজিংয়ে স্থানীয় সময় সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দেশটির পানি সম্পদ মন্ত্রী। আলোচনা হয় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে। গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রীর চীনে চতুর্থ ও বেইজিংয়ে দ্বিতীয় দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং, যেখানে তিস্তা সহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন বাংলাদেশ ঐক্যমত্য হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। উচ্চ পর্যায়ে সে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐক্যমত্য হয়েছে। চীনের সরকারি ও বেসরকারি খাত থেকে বাংলাদেশে বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বিনিয়োগের পরিমাণটা আমরা এখন নির্ধারণ করিনি, স্বাভাবিকভাবে ওনারা কাজ করবেন, কাজ করে তারপরে জানাবেন। অবশ্যই এখানে বিনিয়োগের ক্ষেত্রে একটা
ইন্টারেস্টিং ডাইনামিক যেটা চীনের ক্ষেত্রে প্রযোজ্য, অনেক ওদের স্টেট অর্গানাইজেশন রয়েছে, স্টেট রান এন্টারপ্রাইজ রয়েছে, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান, কিন্তু তারা বিভিন্ন দেশে বিনিয়োগ করতে পারে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে আশ্বস্ত করেছে তারা বাংলাদেশকে প্রাধান্য দেবে বিনিয়োগের ক্ষেত্রে। বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, তারাও বাংলাদেশে নতুনভাবে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, কারণ এখন একটা পলিটিক্যাল স্টেবিলিটি রয়েছে এবং আমাদের যে বাজেট রয়েছে সেই বাজেটটাকে ওনারা ইতিবাচকভাবে নিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বিনিয়োগের অবারিত সুযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে নিতেই প্রধানমন্ত্রীর এই সফর। You can see the attraction that Bangladesh government is pulling here in Beijing and the attraction that its Prime Minister has on actually projecting and opening up opportunities and strengthening the relation between Bangladesh and China and taking it to new heights. বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। সেখানে 2টি চুক্তি ও 15টি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে সরকার প্রধানের। আহমেদ সালেহিন, সময় সংবাদ, চীন। এবার অন্য প্রসঙ্গ। প্রায় 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। ঢাকায় নিযুক্ত দেশটির নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, আগামী 28 জুন থেকে শুরু হবে ভিসা আবেদন প্রক্রিয়া। আপাতত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার সেন্টার থেকে ভিসা আবেদন করা যাবে। এর আগে দিনের শুরুতেই রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন ভারতের নতুন হাই কমিশনার। প্রায় 2 বছর পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করেন নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন তিনি, খোঁজ নেন তাদের ভোগান্তি ও প্রত্যাশার বিষয়ে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় দীনেশ ত্রিবেদী জানান, মানবিক বিবেচনায় মেডিকেল ভিসা যেমন চালু ছিল, তেমনি পরিস্থিতি বিবেচনায় স্বাভাবিক করা হচ্ছে ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়াও। ট্যুরিস্ট ভিসা ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। ওই নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওটা বাড়াবো। ভারতীয় হাই কমিশন জানায়, 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল। আপাতত 5টি ভারতীয় ভিসা সেন্টার থেকে ট্যুরিস্ট সহ অন্যান্য ভিসা দেওয়া হবে। 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওটা বাড়াবো, আর এইটা আমি অনেক খুশি। এর আগে কূটনৈতিক আনুষ্ঠানিকতার স্বার্থে বঙ্গভবনে যান দীনেশ ত্রিবেদী। এ সময় তাকে গার্ড অব অনারে স্বাগত জানায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন ভারতের নতুন হাই কমিশনার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এবারে ফিফা বিশ্বকাপের খবর। ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত হার্ড রক স্টেডিয়ামে খেলা দেখতে আসা সমর্থকরা। ম্যাচ শেষে বাঁধ ভাঙা উল্লাসে মাতেন তারা। সেলেসাওতের জয় ছাপিয়েও বড় হয়ে ওঠে নেইমারের প্রত্যাবর্তন। ভিনিসিয়াসের ছন্দ আর অ্যাঞ্চেলত্তির কৌশলে এবার ষষ্ঠ স্টারের খোঁজে সমর্থকরা। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। এক, দুই, 10 কিংবা 100 দিন না, পাক্কা 980 দিন পর ব্রাজিলের জার্সি গায়ে আবারও মাঠে নামলেন নেইমার জুনিয়র। শুধু ব্রাজিল না, বিশ্বের কোটি কোটি সমর্থক কিন্তু অপেক্ষায় ছিলেন এই মুহূর্তটার জন্য, আবারও ব্রাজিলের জার্সি গায়ে নেইমারকে দেখার। অবশেষে তাদের সেই চাওয়া পূরণ হয়েছে। I think Neymar is a really good option. I think from now on he's got to come in second half. Absolutely. Vini Jr. is just showing what great of a player he is, and Neymar just did his warm up.
ম্যাচের আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে যেসব ব্রাজিল সমর্থক এসেছিলেন তারা সবাই কিন্তু বলেছিলেন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা সহজেই জিতে নেবে ব্রাজিল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। ব্রাজিলের যে সুন্দর ফুটবল আমরা বলি যোগবনিত, সেই যোগবনিতর কিছুটা হলেও ছাপ কিন্তু দেখা গেছে মাঠে, এবং এটাই আত্মবিশ্বাসী করছে ব্রাজিল ফ্যানদের। তারা বলেছিলেন ব্রাজিল 3-0 গোলে জিতবে, ঠিক সেটাই কিন্তু ব্রাজিল 3-0 গোলেই হারিয়েছে স্কটল্যান্ডকে। এবং একই সঙ্গে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিত থাকার যে রেকর্ড সেটাও ধরে রেখেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। I think if Brazil keeps playing like that, we are definitely taking this World Cup and the Hexa this year for the win. Oh, Brazil, fantastic, really good team. A bit disappointed for Scotland because we hoped to. It was insane, absolutely amazing, and I really, really hope we win. Vai Brazil! 100% sure we're gonna win this World Cup. Brazil can go in the finals. Brazil is the best nation here. ব্রাজিলের নকআউট পর্বের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রতিপক্ষ যেই হোক না কেন ম্যাচটা যে সহজ হবে না তা বলাই যায়, কারণ এই বিশ্বকাপে ছোট বলে কোনো দল নেই। তবে ব্রাজিল দল আত্মবিশ্বাসী হতে পারে। তাদের দলে আছে ভিনি জুনিয়র, যিনি আছেন দারুণ ছন্দে, নেইমার ফিরেছেন এবং নকআউটে ফেরার কথা রয়েছে রাফিনিয়ারও। Brazil all the way. মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। প্রায় 3 বছরের অপেক্ষা, ইনজুরির সাথে লড়াই আর বুক ভরা সংশয়, সবকিছুকে এক পাশে সরিয়ে অবশেষে সেলেসাওদের জার্সিতে ফিরলেন নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের 76 মিনিটে যখন তিনি মাঠে নামলেন মায়ামি হার্ড রক স্টেডিয়াম, তখন রূপ নিয়েছিল এক টুকরো ব্রাজিলে। ম্যাচ শেষে তাই আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন 34 বছর বয়সী এই তারকা। প্রশংসায় ভাসিয়েছেন মেসিকে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তখন সাম্বার ছন্দ। স্কটল্যান্ডের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দিচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র আর ম্যাথিউস কুনিয়া। 3-0 ব্যবধানের জয়ে গ্রুপ সি এর শীর্ষস্থান নিশ্চিত করে মাঠ ছাড়ছে সেলেসাওরা। কিন্তু সব ছাপিয়ে এই ম্যাচের গল্পটা হয়ে থাকলো অন্য একজনের। ম্যাচের ঘড়িতে তখন 76 মিনিট। ফোর্থ অফিসিয়াল সাবস্টিটিউশনের বোর্ডটা তুলতেই পুরো স্টেডিয়াম এক ঝটকায় দাঁড়িয়ে গেল। দীর্ঘ 980 দিন পর ব্রাজিলের সেই চিরচেনা 10 নম্বর জার্সি গায়ে মাঠে নামলেন নেইমার জুনিয়র। 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে এসিএল ইনজুরির সেই দুঃস্বপ্ন, একের পর এক অস্ত্রোপচার আর কদিন আগের কাফ ইনজুরি, সব বাধা পেরিয়ে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল ফুটবল বিশ্ব। ফিরতে পেরে দারুণ লাগছে। আমি সত্যি খুব আনন্দিত। আসলে আমি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছি। রেফারির শেষ বাঁশি বাজার পর আমি শুধু আমার পরিবারের দিকে তাকাচ্ছিলাম। সবাই জানে এটা কতটা কঠিন একটা লড়াই ছিল। তারা খুব কাছ থেকে আমার কষ্টটা দেখেছে। জাতীয় দলের হয়ে আরও একটা বিশ্বকাপ খেলাটাই ছিল আমাদের লক্ষ্য, আর আমি সেটা পেরেছি। মাঠে কাটানো 14 মিনিটে নেইমারের প্রতিটা টাচেই গ্যালারি থেকে এসেছে চিৎকার। আর ম্যাচ শেষের বাঁশি বাজতেই ক্যামেরা যখন তার উপর জুম করলো, দেখা গেল এক অন্যরকম দৃশ্য। আবেগের বাঁধ ভেঙে চোখের জল মুছছেন 34 বছর বয়সী তারকা। কার্লোর আস্থার প্রতিদান দিয়ে নেইমার জানালেন তিনি এখন পুরোপুরি প্রস্তুত। শারীরিকভাবে আমি এখন বেশ ভালো আছি। গত কয়েকটা দিন খুব পরিশ্রম করেছি। প্রায় 30 দিনের মতো আমি মাঠের বাইরে ছিলাম, যার মধ্যে 25 দিনই কেটেছে ফিটনেস নিয়ে কাজ করতে। তাই আমি ভালো শেপে আছি। অবশ্যই আমি আরো বেশি সময় মাঠে খেলতে চাই, তবে সেটা কোচের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। টিনেজার থেকে 34 বছরের অভিজ্ঞ সেনানী নেইমারের ক্যারিয়ারে চোটের আঘাত হয়তো অনেক প্রাপ্তি কেড়ে নিয়েছে, কিন্তু কেড়ে নিতে পারেনি তার ফুটবল সত্তাকে। কিংবদন্তিদের মঞ্চে নিজের জায়গাটা আরো উঁচুতে নিয়ে যেতে নেইমার ফিরেছেন আর জানিয়েছেন তিনি ফুরিয়ে যাননি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। This is quite a game. It'll be a free kick. Oh, what a goal! And emotion overflows. সন্ধ্যার সময় আরো থাকছে। মেহেরপুরে 7 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা ঠেকালো বিজেপি। পুশিন ইস্যু জিয়ে রেখে পঞ্চায়েত নির্বাচনে ফায়দা নিতে চায় বিজেপি। উস্কানিতে পা না দেওয়ার পরামর্শ। নতুন রাস্তা নির্মাণের কয়েক মাস যেতে না যেতেই আবার শুরু হয় কাটাকাটি। কখনো পানি, কখনো গ্যাস, কখনো বিদ্যুৎ, আবার কখনো
ইন্টারনেট কেবল বসানোর নামে ভেঙে ফেলা হয় কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক। প্রশ্ন উঠছে, একটি রাস্তা কতবার খোঁড়া হলে সেটিকে পরিকল্পিত উন্নয়ন বলা যায়? কেন বারবার একই রাস্তা খোঁড়া হচ্ছে? এর দায় কার? আর এই খরচ বোঝা শেষ পর্যন্ত বহন করছে কে? বিস্তারিত রায়দুল ইসলাম শুভ রিপোর্টে। ব্যাঙের জীবনচক্রের মতোই চলছে রাজধানীর সড়কগুলোর উন্নয়ন ঘিরে জনদুর্ভোগের চক্র। একটি রাস্তা তৈরি হয়, ফিতা কাটা হয়, সংবাদ শিরোনাম হয়, তারপর শুরু হয় খোঁড়াখুড়ি। এক সংস্থা কাজ শেষ করে আরেক সংস্থা আসে, পুনরায় কাটা হয় রাস্তা, আবার মেরামত, আবার খনন। এ যেন রাজধানীবাসীর নিয়তি। ধানমন্ডি 13-র এ সড়ক প্রায় 1 বছর আগে ড্রেনেজ উন্নয়ন কাজের জন্য রাস্তা খোঁড়া হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি নেই। কিন্তু মেরামতের নামে রাস্তার এক অংশে ফেলে রাখা হয় মাটি, যার কারণে দীর্ঘ 6 মাস থেকে বন্ধ রয়েছে রাস্তাটি। মাটি ফেলাই রাখছে, যাতায়াতের জন্য অনেক লোক পইরা যায়, কষ্ট হয়। কোনো লেবার আসে না, কোনো মিস্ত্রি আসে না, কোনো কন্ট্রাক্টর আসে না, কেউ আসে না। শহরের একটি রাস্তার নিচে পানি সরবরাহ, গ্যাস পাইপ লাইন, বিদ্যুৎ বিতরণ, ড্রেনেজ, টেলিযোগাযোগ নেটওয়ার্ক সহ থাকে বহু সংস্থার অবকাঠামো। বিশেষজ্ঞদের মতে সমন্বিত পরিকল্পনা না থাকাই জনদুর্ভোগের কারণ। হাত জোর করে বলছি, বাংলাদেশের উন্নয়ন কখনোই তার প্রক্রিয়ার মধ্যে জনদুর্ভোগকে প্রাধান্য দিয়ে সময় নির্ভরতায় করা হয় না। খোঁড়া রাস্তার কারণে শুধু যানজটই তৈরি হয় না, অর্থনীতিবিদদের মতে যানজটে নষ্ট হওয়ার সময়ও একটি অর্থনৈতিক ক্ষতি। একজন কর্মজীবী মানুষ প্রতিদিন অতিরিক্ত 30 মিনিট থেকে 1 ঘন্টা রাস্তায় কাটালে বছরে শত শত ঘন্টা উৎপাদনশীল সময় হারিয়ে যায়। রাস্তা শুধু চলাচলের মাধ্যম নয়, এই সড়ক ঘিরে গড়ে ওঠে দোকানপাট। তাই বারবার খোঁড়াখুড়িতে ক্ষতিগ্রস্ত হয় ব্যবসারও। এত ক্ষতির হিসাব কি পৌঁছাচ্ছে না কর্তৃপক্ষের কানে? তাহলে দায় কার? ঠিকাদার নাকি সরকারের বিভিন্ন দফতরের? সমন্বয় করে একই কাজ বারবার না করার প্রবণতা থেকে সরে আসা, এই তিনটিকে গুরুত্ব দিয়ে সমস্ত কাজ পরিচালনায় সিটি কর্পোরেশন এবং সেবা সংস্থাকে বাধ্য করলেই আমরা বড় ধরনের গুণগত পরিবর্তন দেখব। কোটি কোটি টাকার রাস্তা, অসংখ্য মানুষের সময় এবং প্রতিদিনের দুর্ভোগ। উন্নয়ন কি নাগরিক জীবনে সহজ করছে নাকি আরও কঠিন? রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এখনও জানা যায়নি মা ও 3 মেয়ে হত্যার রহস্য। এ ঘটনায় গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু হয়েছে। পূর্ববিরোধের জেরে একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, কয়েক বছর ধরে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দেনাইতপুর এলাকার বিধবা শাহিনুর 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার বিকেলে পূর্ব শত্রুতার জেরে এক যুবক তাদের বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই মা শাহিনুর, বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা ও ছোট মেয়ে 9 বছরের শিফা মারা যায়। গুরুতর আহত কলেজ ছাত্রী আরেক মেয়ে ইকরাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পথে তারও মৃত্যু হয়। এখানে 3 জনের হত্যা করছে, কারা করছে লোক আছে বলে সবাই চিৎকার দিয়ে বহুত মানুষ জড়ো হয়েছে আর কি। পাশে যে ছাদটা, ওই ছাদের পাইপ দিয়ে উপরে উত্তোলন ছিল হিয়ানে দিচ্ছে। স্থানীয়রা অভিযুক্ত অন্তর মজুমদারকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 1 বছর আগে অভিযুক্ত একই বিল্ডিংয়ে ভাড়া থাকতো বলে জানিয়েছে পুলিশ। যে অভিযুক্ত তাকে জানলা দিয়ে ভিতরে দেখতে পায়, যে সে ভিতরে হাঁটাহাঁটি করছে, তাকে জিজ্ঞাসা করে এবং সে বলে যে সে পানির কল সারার জন্য এখানে আসছে। তখন তার সন্দেহ হয়, হলে সে বাইরে থেকে কলস্তফল গেটটা আটকায় দেয়, দিয়ে আশেপাশের লোকজনের খবর দেয়। অন্যান্য মহিলারা সব একসাথে হয়ে তারা কিছুজন মিলে যখন ঘরের মধ্যে ঢুকে দেখে রক্তাক্ত অবস্থা। এদিকে ফরিদপুরের সালথার জাদুনন্দী এলাকার পাটক্ষেত থেকে যুবকের হাত পায়ে রগকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে পানু ফকিরকে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অসত্য বক্তব্যকে উস্কানি হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে পুশিন ইস্যু জিইয়ে রেখে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ফায়দা নিতে চায় বিজেপি। উস্কানিতে পা না দিয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। আমি 10,000 বের করেছি, আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি, ধরো আর বিএসএফ কে দাও।
ভারতের পশ্চিমবঙ্গ থেকে 10,000 অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এমন দাবিকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এত সংখ্যক মানুষকে কিভাবে চিহ্নিত করা হলো, কি প্রক্রিয়া তাদের সীমান্ত দিয়ে পার করা হলো এবং এ বিষয়ে কেন্দ্রীয় সংস্থা কিংবা সীমান্তরক্ষী বাহিনীর কোনো আনুষ্ঠানিক তথ্য কেন সামনে আসছে না তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিজিবি বলছে 21 মে থেকে 25 জুন পর্যন্ত 83টি পুশিং চেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি। 650-এর বেশি মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ। প্রবেশ করতে দেয়া হয়নি একজনকেও। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সীমান্ত, নাগরিকত্ব এবং অনুপ্রবেশের ইস্যু পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ। শুভেন্দুর অসত্য দাবিতে উল্টো উস্কানি দেখছেন বিশ্লেষকরা। মনে করি না এর মধ্যে সত্যতা আছে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন তিনি এটি বলছেন তার অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব। ভারতের দিক থেকে উস্কানিও থাকতে পারে এখানে। এবং আপনি জানেন যে আমাদের প্রধানমন্ত্রী এই মুহূর্তে চীন সফর করছেন, এটিও নানান ধরনের সমালোচনা, নানান ধরনের আলোচনা ভারতে রয়েছে, নানান ধরনের ক্যালকুলেশন তারা করছেন, নানান ধরনের ইকুয়েশন তারা রাখছেন। কাজে সেই অবস্থায় বাংলাদেশ সরকার হয়তো বা কোনো এই উস্কানির কোনো ফাঁদে হয়তো বা পা দিতে চাইছে না, এবং তারা চাইছে যে এটাকে যেভাবে ম্যানেজ করার অফিসিয়ালি ফর্মালি বর্ডার লেভেলে সেভাবে ম্যানেজ করা। সামনে পঞ্চায়েত নির্বাচন, সে পর্যন্ত বিজেপি পুশিং ইস্যু জিয়ে রাখতে চায় বলে মনে করেন এই সাবেক রাষ্ট্রদূত। পশ্চিমবঙ্গ বিজেপি বিশেষ করে এইটাকে বজায় রাখবে। সামনে তাদের পঞ্চায়েত নির্বাচন আছে, তো পঞ্চায়েত নির্বাচনে তারা এখন চাচ্ছে, এখন তো তৃণমূল পঞ্চায়েত নিয়ন্ত্রণ করছে, কাজে তারা চাচ্ছে যে এই ধারাটা বজায় রেখে যদি পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত তারা যেতে পারে তাহলে তারা পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করতে পারবে, এবং সেটা হলে রাজনৈতিকভাবে তাদের জন্য খুবই একটা শক্তিশালী জায়গা তৈরি হবে। পঞ্চায়েত নির্বাচন, রাজ্য নির্বাচন, এই দুটো নির্বাচনে ফলাফল তারা নিয়ে যেতে চাচ্ছে আগামী লোকসভা ইলেকশন। প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে সরকারকে স্বচ্ছতার সাথে তথ্য উপস্থাপনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের ভাষ্য, এসব ঘটনা দীর্ঘমেয়াদে দুই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এই যে এসকেলেট করছে এই ধরনের মন্তব্য, আমি মনে করি এটা কিন্তু আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য দীর্ঘমেয়াদে এটা ক্ষতিকর হবে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন। দেখছেন সন্ধ্যার সময়। দিনাজপুরে গোসল করতে গিয়ে নদীতে ডুবে একই পরিবারের 3 নারীর মৃত্যু হয়েছে। এদিকে সিরাজগঞ্জে পানিতে ডুবে 2 শিশু এবং জয়পুরহাটে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নদীতে গোসল করতে যাওয়াই কাল হলো। একই পরিবারের 3 নারীর মৃত্যুতে শোকাহত পুরো এলাকা। বৃহস্পতিবার সকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এলাকার করতোয়া নদীতে গোসল করতে যান ভাদুরিয়া গ্রামের 2 বোন দুলালী খাতুন, সুরভি খাতুন ও তাদের ভাবি আকলিমা খাতুন। কেউ সাঁতার না জানার কারণে স্রোতের তরে গভীর পানিতে তলিয়ে যায় তারা। বিষয়টি জানতে পেরে তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। এদিকে সিরাজগঞ্জের জজিরা মদিনাতুল উলুম কৌমিয়া ও হাফিজিয়া মাদ্রাসার 3 ছাত্র গোসলের জন্য যমুনা নদীতে নামে। এ সময় স্রোতের টানে 2 জন নদীতে ডুবে যায় ও একজন নদীর তীরে উঠে আসে। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল দিয়ে 2 জনের লাশ উদ্ধার করে। জয়পুরহাটের খেতলালের ইকরগড়া গ্রামে পুকুরে গোসল করতে নামে জিহান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া জামালপুরে পানিতে ডুবে এক শিশুর প্রাণ গেছে। তারিফ রহমান, সময় সংবাদ। সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে পরপর 2 বার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা। 7.5 ও 7.2 মাত্রার ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন পর্যন্ত 164 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। হতাহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার দফায় দফায় কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। প্রথমে 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে সান ফেলিপের কাছে। মানুষ বুঝে ওঠার আগে মাত্র 39 সেকেন্ড পর ইউমারের কাছে আঘাত হানে আরও শক্তিশালী 7.5 মাত্রার ভূমিকম্প। এর কম্পন প্রতিবেশী দেশ কলম্বিয়া, ব্রাজিল পর্যন্ত পৌঁছায়। পরপর বেশ কয়েকবার আফটার শক রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে রাজধানী কারাকাসে। বহু ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক এলাকা। হতাহত হয়েছেন অনেকেই। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমি কোনো মতে কাপড় পরে বের হওয়ার চেষ্টা করি। চারপাশের সব দেয়ালে ফাটল দেখা দিয়েছিল। আমরা যেভাবেই হোক দরজাটি খুলতে সক্ষম হই। চারদিকে এত ধুলো আর ধোঁয়া ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। নিচে নেমে যা দেখলাম তা যেন কোনো ভয়ের সিনেমার দৃশ্য। ভূমিকম্পের পর থেকে অভিযান শুরু করেছে উদ্ধার কর্মীরা। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে মেট্রো ও রেল যোগাযোগ ব্যবস্থাও। এমনকি সতর্কতা হিসেবে অনেক ভবনের গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বিভিন্ন দেশ সহায়তার কথাও জানিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে, প্রথম ভূমিকম্পের কেন্দ্র ছিল ক্যারিবীয় উপকূলের মোরন এলাকার পশ্চিমে। রাজধানী কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার পশ্চিমে আঘাত হানা কম্পনটির গভীরতা ছিল 22 কিলোমিটার। ঈশিতা আক্তার, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চীনের গ্রেট হলে তারেক রহমানকে রাজকীয় সংবর্ধনা। প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠকে 13টি সমঝোতা সই। বেজিংয়ে বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা বাংলাদেশে। 2 বছর পর বাংলাদেশের পর্যটকের জন্য খুলল ভারতের দরজা। 28 জুন থেকে করা যাবে ভিসার আবেদন, জানালেন নতুন হাইকমিশনার। কার্যক্রম চলবে দেশের 5টি সেন্টার থেকে। এবং লক্ষ্মীপুরে ঢাবি শিক্ষার্থী সহ একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা। জানা যায়নি মা ও 3 মেয়ে খুনের রহস্য। গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু। এ ছিল সন্ধ্যার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন তাজমিলা খান। ধন্যবাদ আলিশা। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।